আলাইকুম লার্নিং ফিনান্স ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, এবং আমাদের স্টুডেন্ট যারা আছো তোমাদেরকেও বলছি তোমরা সবাই ভালো আছো আশা করছি। এবং আমাদের এই ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে তোমরা দেখছো, যেহেতু তোমাদের সামনেই ক্লাস এবং আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা, কলেজ থেকে নেওয়া হচ্ছে পরীক্ষা, এবং তোমরা সবাই এখন আর ঘোরাফেরা করার কোনো স্কোপ নাই। সামনে যেহেতু পরীক্ষা, সিরিয়াসলি পড়তে হবে এবং যা যা পড়াচ্ছি সব কিছুই পড়তে হবে। এবং এই লেকচারের মাঝে তোমাদের কিন্তু আমি সিলেবাস বলে দিচ্ছি, কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দিচ্ছি, কোন জায়গায় থেকে সৃজনশীল প্রশ্ন আছে সেটাও বলে দিচ্ছি। এবং এছাড়াও যারা আমাদের স্টুডেন্ট দেখছেন তাদেরকে বলছি, অর্থের সাথে আমাদের প্রত্যেকটা মানুষ জড়িত। তো এই অর্থের নিরাপত্তার জন্য এবং অর্থের কিভাবে অর্থ কোথায় সংস্থাপন করা যায়, কিভাবে কি করা যায়, অর্থের সাথে যেহেতু আমরা সবাই জড়িত, তো অর্থ নিয়েই আমাদের এই ক্লাসগুলো। তো আপনারা যদি দেখেন আপনাদের সবাই এগুলো উপকারে আসবে আমি শিওর। এবং আমরা চাচ্ছি যেন আপনারা সবাই জানেন এবং সবাই যার যার অর্থকে নিরাপদে রাখেন এবং এই অর্থকে আপনারা আরও বাড়িয়ে তোলেন, এবং সবাই এটা কিভাবে ব্যবহার করবেন, কোথায় কিভাবে কী করতে হবে, আমাদের এই অর্থায়নের ক্লাসগুলোই সেভাবে আমরা বলে দিচ্ছি। এবং আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে, আপনাদের কিছুটা হলেও উপকার আসবে এবং কিছুটা হলেও আপনারা এখান থেকে কিছু না কিছু শিখবেন। আমরা যা জানি সেটাই আপনাদেরকে জানাবো, আর যেটা আপনারা জানছেন না বা কোথাও বুঝতে অসুবিধা সেটা আমাদেরকে বললে আমরা সেটা আবার ক্লাস নেব, কোনো অসুবিধা নেই। এবং আপনাদের যদি কিছুটা উপকার আসে সেটাই আমাদের প্রাপ্তি। আশা করি আমাদের এই ক্লাসগুলো আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন ক্লাসে চলে আসি, আর কথা না বাড়িয়ে। তো গত ক্লাসে আমরা চেক পড়িয়েছি, চেক সম্পর্কে পড়িয়েছি, কোন চেকটা বেশি নিরাপদ, এবং আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনি যে অর্থ অ্যাকাউন্টে রাখবেন এবং কোন চেকের মাধ্যমে আপনি এই চেক নিয়ে চলাফেরা করেন। যেহেতু অর্থ নিয়ে চলাফেরা করাটা নিরাপদ নয় বর্তমান সময়ে, তাই চেক নিয়েই আমরা সাধারণত নিরাপদে চলাফেরা করে থাকি বা কোনো ট্রানজ্যাকশন করে থাকি। তো কোন চেকটি আপনার নিয়ে চলাফেরা করা অধিক নিরাপদ এবং কোন চেকটি হস্তান্তরের মাধ্যমেই এটি সত্য আরেকজনের কাছে চলে যায়, এগুলো সম্পর্কে আমরা ক্লাস নিয়েছি। আশা করি আপনারা দেখবেন, দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। এবং আপনারা রাস্তায় চলাফেরা করার সময় হঠাৎ করে কোনো দুষ্কৃতিকারী হাতে পড়লে তখন আপনার চেকটি কীভাবে আপনি খুব সহজেই এটিকে নিরাপদ করে ফেলতে পারেন, সেটাও আমরা আলোচনা করেছি। তো আশা করি এগুলো সবই আপনাদের খুব উপকারে আসবে, আর আপনাদের উপকার আসলেই সেটাই আমাদের ভালো লাগার বিষয় হবে। তো আমাদের ক্লাসগুলো আবারও বলছি, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা নেক্সট ক্লাসে চলে আসি। মাকসুদা আক্তার, লেকচারার ফিনান্স, ব্যাংকিং ও বিমা বিভাগ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমি ফিনান্স সেকেন্ড পেপার পড়াচ্ছি এবং চ্যাপ্টার 6 পড়াবো। এবং এই চ্যাপ্টার 6 যে টপিক ছিল সেটার মধ্যে ছিল চেক, বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোট। চেক অলরেডি পড়ানো হয়েছে এবং বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট এটা সম্পর্কে আমি আজকে লেকচার দিব। তো চেক সম্পর্কে আমি লেকচার দিয়েছি, যারা স্টুডেন্ট আছে তোমাদেরকে বলছি চেকের সবগুলোই পড়ে নিবা। যারা চেক থেকে তোমাদের পরীক্ষায় 100% চেক থেকে প্রশ্ন থাকবে। চেকের 3টা টাইপ আছে ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকবেই। আর যারা দেখছেন অন্য সবাই যারা দেখছেন, চেক সম্পর্কে আপনাদের ধারণা পাওয়াটা খুব জরুরি, যেহেতু আমরা সবাই অর্থের সাথে রিলেটেড। পরিবার থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান বলেন বা দাতা প্রতিষ্ঠান বলেন বা ব্যাংকে, তো ব্যাংক থেকেই আমরা এই সেবাটা পেয়ে থাকি। আমরা সবাই চেকের সাথে জড়িত, সবাই অর্থের সাথে জড়িত। অর্থের নিরাপত্তার জন্যই আমাদের চেকের ব্যাপারটা চলে আসে। তো চেকের সাথে আমরা সবাই জড়িত বলতে গেলে, তাই আপনাদেরও উপকার আসবে চেকের সম্পর্কে যে ক্লাসগুলো হয়েছে বা লেকচারগুলো হয়েছে সেগুলো দেখলে। আজকে আমরা বিনিময় বিল এটা সম্পর্কে কিছু জানবো। আচ্ছা, বিনিময় বিল হচ্ছে কি, প্রথমে আমরা চাইলে আমরা একটু সংজ্ঞাটা বলি। সংজ্ঞাটা হচ্ছে কি যে 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনে 5 ধারায় অনুমোতাবেক যে বিনিময় বিলের যে সংজ্ঞা, সেটা অনুযায়ী হচ্ছে যে আদেষ্টা কর্তৃক বা প্রস্তুতকারক কর্তৃক যে দলিলে উক্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা তার আদেশ অনুসারে কোনো ব্যক্তিকে অথবা এই দলিলের বাহককে একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা একটি নির্দিষ্ট সময় পরে অথবা তার চাহিদা মাত্র অন্য কোনো ব্যক্তিকে
শর্তহীনভাবে প্রদানের যে নির্দেশ দিয়ে থাকে সেটাই হচ্ছে কি বিনিময় বিল। সংখ্যাটা যদিও একটু কঠিন মনে হচ্ছে, তারপরেও আমি একটু ডিটেইলস বলতে চাচ্ছি যে বিনিময় বিলটা নাম থেকে আমরা বুঝতে পারি যে বিনিময় বিল সাধারণত কি যখন আমরা কোনো কিছু বিনিময় করি তখন সেটার উপর একটা বিল তৈরি করা হয়, সেটাই হচ্ছে কি বিনিময় বিল। তবে এর বা কিছু কি ব্যবহার, এর ব্যবহার কখন হয়, কিভাবে হয়, বা সীমাবদ্ধতা কি, এর কি কি টাইপ আছে, বা কারা এই বিনিময় বিলটা প্রস্তুত করে, এটা সম্পর্কে বলবো। তো বিনিময় বিল সাধারণত প্রস্তুত করে হচ্ছে পাওনাদার। বিনিময় বিল প্রস্তুত করে হচ্ছে পাওনাদার। পাওনাদার যখন বাকিতে কোনো প্রোডাক্ট সেল করে তখন দেনাদারের ওপর বিনিময় বিল পাওনাদার তৈরি করে। তো যখন বাকিতে সেল করা হয় তখন বিনিময় বিল একটা তৈরি করা হয়, পাওনাদার তৈরি করে, এবং এই বিনিময় বিলে চারটা পক্ষ থাকে। একজন হচ্ছে কি আদিষ্ট এবং স্বীকৃতিকারী এবং প্রাপক, এই চারটা পক্ষ থাকে। তো যেখানে সাধারণত এখানে বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, এই বৈশিষ্ট্য দেখে আমরা বলতে পারবো বিনিময় বিল সম্পর্কে একটু ধারণা আসবে। যেমন প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি লিখিত। যেহেতু বিনিময় বিল হচ্ছে একটি দলিল, তাহলে অবশ্যই এটি লিখিত হবে। লিখিত সব ধরনের দলিলই লিখিত হয়, তো বিনিময় বিল দলিল বলি, লিখিত হবে। তারপর স্বাক্ষরিত। বিনিময় বিলটি স্বাক্ষরিত হতে হবে আদেষ্টা কর্তৃক, অবশ্যই স্বাক্ষরিত হতে হবে। যদি এটি স্বাক্ষরিত না হয় তাহলে বিনিময়ের বিলের কোনো রকমই মূল্যায়ন হবে না। এটা যেহেতু অর্থটা মানে বিল অফ এক্সচেঞ্জ, এটা হচ্ছে কি যখন বাকিতে প্রোডাক্ট সেল করা হয় তখন এটি অর্থের বিপরীতে একটি বিনিময় বিল তৈরি করা হয়। যেহেতু অর্থের বিপরীতে বিনিময় বিল তৈরি করা হয়, অবশ্যই এর একটি ভ্যালু আছে। সেই ভ্যালুটা হচ্ছে যে অ্যামাউন্টে কোনো প্রোডাক্ট সেল করা হচ্ছে সেই অ্যামাউন্টের বিপরীতে যে অর্থ, তার ভ্যালুটাই হচ্ছে বিনিময় বিলের ভ্যালু। তো এটি স্বাক্ষরিত হলে তখন সেই ভ্যালুটা যথাযথভাবে মূল্যায়িত হবে এবং আইনানুগ গ্রহণযোগ্যতা পাবে। স্বাক্ষরিত না হলে এটি গ্রহণযোগ্যতা পাবে না, এর কোনো ভ্যালু থাকবে না। তাহলে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, বিনিময় বিলটি স্বাক্ষরিত হতে হবে। তারপর হচ্ছে এটি আদেশনামা। বিনিময় বিলটি হচ্ছে কি একটি আদেশনামা, এটি কোনো অনুরোধ পত্র নয়। তারপর হচ্ছে শর্তহীন। বিনিময় বিল যেহেতু হস্তান্তরযোগ্য এবং শর্তহীন নির্দেশ দেওয়া হয়, তাহলে অবশ্যই বিনিময় বিলটি যেহেতু একটি বিনিময় বিল, এটি শর্তহীন একটি প্রকৃতির হয়ে থাকে। তারপরে স্ট্যাম্প। বিনিময় বিলটিতে যথাযথ মূল্যায়নের স্ট্যাম্প লাগানো থাকতে হবে। তারপর নির্দিষ্টতা। বিনিময় বিলে যে থাকে মানে টাকার অ্যামাউন্ট থাকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যাম্পল ফরম্যাট দেওয়া আছে বিনিময় বিলের। তো এখানে অ্যামাউন্ট একটা নির্দিষ্ট করে টাকা দেওয়া থাকবে, বিনিময় বিলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকবে যে কি পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। তারপর স্বীকৃতি। বিনিময় বিলটি স্বীকৃতি হতে হয় আদিষ্ট কর্তৃক বিনিময় বিলটি স্বীকৃত হতে হয়, না হয়তো বিনিময় বিলের কোনো ভ্যালু থাকে না। তারপর হচ্ছে আদিষ্ট। বিনিময় বিলটি হচ্ছে কি আদিষ্ট হইতে হয়, বিনিময় বিলটি আদিষ্ট হয়। এবং তারপর হচ্ছে পক্ষ। বিনিময় বিলে চারটি পক্ষ থাকে, আমি আগেও বলেছি, আদিষ্ট, আদেষ্টা, তারপর স্বীকৃতিকারী এবং প্রাপক। তারপর হস্তান্তরযোগ্যতা। বিনিময় বিল একটি শর্তহীন নির্দেশপত্র। তো শর্তহীন নির্দেশপত্র এবং এটি একটি দলিল, তাহলে অবশ্যই এটি হস্তান্তরযোগ্য। যে এটি বহন করবে সেই এর মালিক হবে। হস্তান্তরযোগ্যতা রয়েছে বিনিময় বিলের। তারপর প্রকৃতি। এটি হচ্ছে শর্তহীন প্রকৃতির এবং এটি বাহককে দেয় এবং আদেশে দেয়, দুই প্রকৃতিরই হতে পারে। আমি চেকের সময় চেক পড়াতে গিয়ে আমরা বলেছিলাম যে বাহক চেকে অথবা বাহকে লেখা থাকে এবং হুকুম চেকে অথবা আদেশ অনুসারে লেখা থাকে। তারপর হচ্ছে উপস্থাপন। বিনিময় বিলটি দুইবার উপস্থাপন করতে হয়, একবার হচ্ছে কি স্বীকৃতির জন্য, আরেকবার হচ্ছে অর্থ পরিশোধের জন্য। এখানে আদিষ্ট এই জায়গাটা। আচ্ছা, তারপর হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। বিনিময় বিলের যে অর্থ পরিশোধ করতে হয় সেই অর্থটি অবশ্যই
যে দেশে বিনিময় বিলটি ব্যবহৃত হচ্ছে সেই দেশের সরকার কর্তৃক স্বীকৃত মুদ্রায় হতে হবে। তারপর হচ্ছে ঋণের প্রমাণ। বিনিময় বিল এটি একটি প্রমাণ, এটি প্রয়োজন বোধে আমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটি কোর্টে এটি শো করতে পারি। এবং বিনিময় বিলটি যে আদিষ্ট হয় সেটা যে কেউ হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, কোম্পানিও হতে পারে। হ্যাঁ, এতে মানে যে আদিষ্ট হবে বিলটি পরিশোধের জন্য যে কেউ হতে পারে এখানে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিনিময় বিলের একটি স্যাম্পল শো করা হচ্ছে। এখানে দেয়া আছে যে 60 days after the date pay Mr. ABC a sum of 2 lakh for value received। এই টাকাটা পরিশোধ করতে হবে। তারপর এখানে ড্রয়ারের সাইন, অ্যাড্রেস এবং অ্যাকসেপ্টেড যে তার সাইন, তার নেম, তার অ্যাড্রেস, প্লেস এবং ডেট, তারপর অ্যামাউন্ট, একটা স্ট্যাম্প, সবই দেখতে পাচ্ছেন যা সংজ্ঞা দেওয়া হয়েছে তার মতো করে। আশা করি এটা প্রবলেম হবে না। তবে স্টুডেন্টদেরকে বলছি তোমাদের প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে যে কোথায় প্রবলেম আছে, সেটা আমি আবার রিপিট করে বোঝাবো। এবং বইটা তোমরা যদি ফলো করো তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বিনিময় বিল যা পড়িয়েছি প্রমিসরি নোটও একই, কোনো প্রবলেম নাই, দুইটা একই রকম। এখানে মেজর প্রবলেম হচ্ছে যে বিনিময় বিলটি হচ্ছে কি পাওনাদার তৈরি করে, আর প্রমিসরি নোট হচ্ছে তৈরি করে দেনাদার। অর্থাৎ এখানে প্রমিসরি নোট বলতে অঙ্গীকার পত্র, এখানে দেনাদার একটি অঙ্গীকার নামা তৈরি করে পাওনাদারের কাছে যে সে বাকিতে প্রোডাক্ট নিয়েছে, সে একটা নির্দিষ্ট সময় পরে এই নির্দিষ্ট পরিমাণ এই অ্যামাউন্টটা পরিশোধ করে দেবে, এটাই তার প্রমিস। এবং এই প্রমিসের উপর ডিপেন্ড করে বা প্রমিসকে লক্ষ্য করেই সে একটি প্রমিসরি নোট তৈরি করে। তো এটা তৈরি করা হচ্ছে কি দেনাদার, এবং বিল অফ এক্সচেঞ্জ তৈরি করা হচ্ছে পাওনাদার, সংজ্ঞা একই। তারপরে হচ্ছে এখানে একটি প্রমিসরি নোটের স্যাম্পল দেওয়া আছে, দিস সার্টিফিকেট, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে সব কিছুই দেওয়া আছে যে অ্যামাউন্ট থাকবে এখানে। তারপর আচ্ছা ডেটও দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রমিসরি নোটের একটি স্যাম্পল। এবং প্রমিসরি নোটের যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে কি প্রমিসরি নোট লিখিত হবে, প্রমিসরি নোটও স্বাক্ষরিত হইতে হবে, অঙ্গীকারদাতার স্বাক্ষর লাগবে, অর্থাৎ দেনাদার যে অঙ্গীকার করলো তার একটি স্বাক্ষর লাগবে। তারপর হচ্ছে অঙ্গীকার, এটি একটি অঙ্গীকার, অর্থ পরিশোধের অঙ্গীকার। তারপর হচ্ছে শর্তহীন, এটি যেহেতু হস্তান্তরযোগ্য হতে পারে এটিও একটি শর্তহীন হবে। তারপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, এখানে স্ট্যাম্প থাকে, নির্দিষ্ট মূল্যমানের একটি স্ট্যাম্প থাকতে হয়। তারপর হচ্ছে শর্তহীন প্রকৃতির, যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টের উল্লেখ থাকতে হয় নির্দিষ্ট করে। তারপর এখানে নির্দিষ্ট একজন ব্যক্তি, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বলতে এখানে দুটি পক্ষ, একজন হচ্ছে কি মানে অঙ্গীকার গ্রহীতা এবং অঙ্গীকার যে দিল, মানে যে অঙ্গীকার করলো টাকা পরিশোধ করবে, এই জন্য এখানে পক্ষ থাকে এবং দুজনের পক্ষই নির্দিষ্ট করে থাকে। আচ্ছা, তারপরে পক্ষ দুটি হস্তান্তরযোগ্যতা, এটা হস্তান্তরযোগ্যতা আছে, পরিশোধের প্রকৃতি, ভিত মুদ্রায় অর্থ পরিশোধ, ঋণের প্রমাণ। আচ্ছা, আমার মনে হয় আপনারা বিনিময় বিল এবং প্রমিসরি নোট একই, যেটুকু পার্থক্য বলা হয়েছে, তো দুইটা একই, পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। স্টুডেন্টরা তোমাদেরকে বলছি তোমরা একটু ক্লিয়ার হবে, আর যারা দেখছেন তাদেরও যদি প্রবলেম হয় কোথাও কিছু বুঝতে আমাকে বলবেন, আমি সেটা আবার রিপিট করব। এবং এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আচ্ছা, সবাইকে সালাম এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা আবারও এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন আমরা সবার কাছে পৌঁছে যেতে পারি। সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।